This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজকের হটস্পটে আপনাদের হটস্পটে তো নিয়েই যাব, তার পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে, রাজনৈতিক কারবারিদের উদ্দেশ্যে বেশ কিছু চাঁচা ছোলা প্রশ্ন করব। কি নিয়ে বলছি, আজকে হটস্পটের ইস্যুগুলো বরং সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আজকে গোটা রাজ্য কোন কোন ইস্যু নিয়ে উত্তাল ছিল সেটার সঙ্গে পরিচয় করি। সবার প্রথমে দিবস তরজা, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তরজা চললো শাসক এবং বিরোধীদের মধ্যে, সেই ছবি এবং বক্তব্য থাকছে। দ্বিতীয় বিষয় জল ও জীবন। আপনারা গতকাল যারা হটস্পট দেখেছেন বুঝে গিয়েছেন যে জল যন্ত্রণা এই মুহূর্তে সাধারণ মানুষের জীবনে কতটা প্রবল। সেই ছবিগুলো আরো বিস্তারিতভাবে চাচা ছোলা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো করব। তৃতীয় বিষয় যুদ্ধের হটস্পট। যুদ্ধের হটস্পটে সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়তে শুরু করেছে ইসরায়েলে। বিশ্বজুড়ে ঠিক কি প্রভাব, কে কার পাশে দাঁড়াচ্ছে সেটার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো হটস্পটে। তবে সবার প্রথমে একটা প্রশ্ন রাখি, আজ নাকি পশ্চিমবঙ্গ দিবস? না, আমি কিন্তু বলছি না, আমরা নয়, বলছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। পাল্টা অবশ্য তৃণমূল প্রশ্ন করছে যে কবে পশ্চিমবঙ্গ দিবস হবে তা কি ঠিক করবে বিরোধীরা আসনে বসে বিজেপি তা ঠিক করবে। এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে গোটা দিন রাজনীতি উত্তাল হলো, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে, মানে মানুষের সমস্যা নিয়ে আজ সারাদিন কজন মুখ খুললেন? না, আমি জানতে চাইছি, কারণ ভরা বর্ষায় রাজ্যের একাংশ তো ভাসছে, অন্যদিকে এখনো অনশনে রয়েছেন শিক্ষক ও শিক্ষক সমাজ। এর মধ্যে আদালত আবার নির্দেশ দিয়েছে শিক্ষাকর্মীদের এখন কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। কেউ কোনো মুখ খুলেছে? না, মানে শাসক বিরোধী কেউ এই জ্বলন্ত দুটি সমস্যা নিয়ে কিছু করা তো দূরস্থ, কেউ কি সমস্যা সমাধানের কোনো পথ বলেছেন? আমি তো শুনিনি। জনতা কি কিছু শুনেছে? বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। পাকা ঘরও দেয়নি, বেকার ভাতা পায়নি, বার্ধক্য ভাতা পায়নি, কিছু পায়নি। আম আমল গেল, ডান আঙুল চলছে, কেউ আসেনি। বন্যা এলে সবাই আছে, বলে এখানে পাবলিক আছে। বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে 47-20 জুন কি কষ্টে দিন কাটছে আমরাই জানি। সকাল দিকে না খেয়ে এখনো বসে আছে। সরকার তো জানেন এখানে মানুষ আছে, ভোটের সময় হলে তারা চিনে। প্রশ্নটা শুনলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না। গত কয়েক বছর ধরে আজকের দিনটা বেশ সরগরম থাকে, ওই কবে পশ্চিমবঙ্গ দিবস হবে তা নিয়ে। এবারও তাই হলো, রাজ্যের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ দিবস পালন করলো বিজেপি। তার কিছু টুকরো ছবি কিন্তু না দেখালেই নয়। তাহলেই বুঝবেন, আপনি যখন কোমর কিংবা হাঁটু জলের রোজগারের সন্ধান করছেন, তখন রাজনীতির কারবারিরা কি করলেন, কি বললেন। টুকরো ছবি। মেয়র রোডে শ্যামা প্রসাদের মূর্তিতে মালা দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভাতেও বিরোধী দলনেতা নেতৃত্বে বিজেপি পালন করল পশ্চিমবঙ্গ দিবস। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন সুকান্ত মজুমদার। সেখানে তো আবার পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ালেন বিজেপি কর্মীরা এবং সুকান্ত মজুমদার। এই নিয়ে ভবানীপুর বেশ সরগরম হয়ে উঠল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, 20 জুন কেন বিজেপি বারবার পশ্চিমবঙ্গ দিবস পালন করার কথা বলে? তাদের যুক্তিটা আপনাদের শোনাই। তাদের যুক্তি, 20 জুন 1947 সালে বঙ্গীয় আইন পরিষদে বাংলা ভাগে প্রস্তাব পেশ, সদস্যদের ভোটে 2 ভাগ হয় এই বাংলা। ওই প্রস্তাব পাশের পর পশ্চিমবঙ্গ হয় ভারতের অংশ, পূর্ববঙ্গ হয় পাকিস্তানের। আর বিজেপির দাবি এই দিনেই পশ্চিমবঙ্গের জন্মদিন। কিন্তু তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে যে বিরোধিতার আসনে বসে কি করে তারা ঠিক করতে পারে যে কোনটা পশ্চিমবঙ্গ দিবস হবে? তারা তো পয়লা বৈশাখের দিনটিকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। দুই রাজনৈতিক দলের তরজাটা সবার আগে শুরু। পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। কেন পালন করবেন না? রাজ্যের অধিকারের প্রশ্ন, মুখ্যমন্ত্রী আলোচনা করেননি, রাজ্যের সঙ্গে আলোচনা করেননি, নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন
এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। মাথার ডাক্তার দেখাতে বলুন। পয়লা বৈশাখ আমাদের সিদ্ধান্ত, বিধানসভায় গৃহীত প্রস্তাব। আজকের দিনে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। 58/21 ভোটে আমরা জিতেছিলাম। জ্যোতি বসু এই হিন্দু পশ্চিমবঙ্গের জন্য ভোট দিয়েছিলেন। বাংলার কেউ করবে না, ওই ওদের বিজেপির কিছু লোক বাংলা দিবস মানতে পারেন। আজকের দিন ভোলাতে পারবেন না, ইতিহাস মিথ্যা নয়। এর পিসি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আমাদের অধিকারের প্রশ্ন। প্রথমে বামপন্থীরা জানতে দিতে চাননি, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন না যেটা বাংলার মানুষরা জানে। দেখলেন তো, সারাদিন পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এই তরজাই চললো। পশ্চিমবঙ্গের মানুষের হালটা এবার আপনাদের দেখাই, যাদেরকে নিয়ে কেউ কোনো রকম মুখ খুললেন না, কারোর সমস্যা সমাধানে কোনো যুক্তিই দিলেন না। আর এই যে ছবিটা এবার আপনাদেরকে দেখাবো না, সেখানে যুক্তির প্রয়োজন অবশ্য কম, ছবিই কথা বলে। ছবিটা দেখাই, বিগ বলে। ছবিটা দেখুন। ছবিটা চন্দ্রকোনার মাটির বাঁধ ভেঙে গ্রামে হু হু করে জল ঢুকছে। যারা গ্রাম এবং মফস্বলে রয়েছেন তারা তো ভালো করেই জানেন এই জল যন্ত্রণার কথা, কিন্তু যারা শহরে বসে আছেন তারা ভাবছেন তো কোথাকার কোন বাঁধ ভাঙলো তাতে আমার কি যায় আসে। জলের এই স্রোত কিভাবে আপনার দোরগোড়ায় কিংবা আপনার ঘরের মধ্যে পৌঁছয়, এবার সেটা ধাপে ধাপে দেখাবো। এটা পশ্চিমবঙ্গের একটা অংশের ছবি। জলে ভাসছে মানুষের জীবন। মাত্র দুদিনের বৃষ্টি আর তাতেই ত্রাহি ত্রাহি রব গোটা রাজ্য জুড়ে। ঘাটাল, গড়বেতা, আরামবাগ, খানাকুল, বাঁকুড়া এই জায়গাগুলো বদলে যাচ্ছে, কিন্তু ছবিটা তো পাল্টাচ্ছে না। এক বাঁধ ভাঙছে, রাস্তা ভাসছে, বাড়ি ঘরে জল ঢুকেছে, আর বিঘের পর বিঘে চাষের জমি এই মুহূর্তে জলের নিচে, সেটাও কিন্তু ফসল সহ। আর এখন প্রশাসনের কর্তা ব্যক্তিদের টনক নড়েছে। বললাম না, ওই চাচা ছোলা প্রশ্ন করব। প্রশাসনের কর্তা ব্যক্তিরা যখন রাস্তায় নামছেন, খোঁজ নিচ্ছেন কোথায় কি অবস্থা। এই যেমন আরামবাগে খানাকুলে বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন। খানাকুলের মতো জায়গা, ভাবুন এই সময় বৃষ্টির শুরুতে সেখানে রীতিমতো রাস্তায় জল, ফসলের জমিতে জল, সেখানে অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন পৌঁছে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তাকেই সামনে পেয়ে বেজায় বিক্ষোভ দেখালেন। তাদেরকে বলা হয়েছে, তারা বলছে যে বাঁধ হবে, এরপরে বাঁধ, এই বাঁধটা হয়ে গেলে তারপরে করবে, কিন্তু আমাদের বক্তব্য যে আমাদের করে দিতে হবে, আমাদের চাই। সাধারণ মানুষের প্রশ্নটা শুনলেন, এটাই তো চাচা ছোড়া প্রশ্ন। এমপিও শোনেনি, এমএলও শোনেনি, তাহলে জনতার কাজটা করবে কে? এর মধ্যেই আবার ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। সেই রাজনীতির কচ্ছানি আমরা কদিন পর থেকেই শুনতে পারবো। আতঙ্কও বাড়ছে। স্থানীয়রা বলছেন 9 মাসেও শেষ হয়নি মুন্ডেশ্বরী নদীর বাঁধ সংস্কারের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে বাঁধের কাজ কি এখন হওয়ার কথা? মানে যখন রাজ্যে বন্যা পরিস্থিতি হবে, যখন রাজ্যে বর্ষা আসবে, তখন বাঁধের কাজ হবে? আমাদের প্রত্যেকেরই তো জানা আছে যে কখন বাঁধের কাজ হওয়া উচিত। বন্যা পরিস্থিতির সময় তো বাঁধের কাজ কখনোই সম্ভব নয়। যখন শীতকাল, যখন গরমকাল, যখন জলস্তর বাড়ার কোনো রকম আশঙ্কা থাকে না, তখন বাঁধের কাজ হওয়া উচিত, বর্ষাকালে নয়, বন্যা পরিস্থিতির সময় নয়। তাহলে কি এগুলো সব চোখে ধুলো দেওয়া হচ্ছে? শাসক বিরোধীরা কিন্তু এখানেও তরজায় ব্যস্ত, আর জনতা আতঙ্কে রয়েছে। সামনের বছর কি তাহলে ছবিটা পাল্টাবে? ওই যে আশায় বাসে চাষা, এটা আর বাঁধ দিই তো পারবে না, আবার লোকদের চাষিরা নতুন করে বীজ ফেলবে, বীজটা ফেলবে কি করে? এটা রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? 9 মাস আগে যেহেতু ভেঙেছে, ওনারা বারবার আসছেন, কিন্তু ধানটা বাঁধার নিয়ে ওনাদের থেকে কিছুই দেখতে পাইনি। যেই কন্ট্রাক্টর কাজটা পেয়েছে, ওনাকে 1.5 মাস আগে কাজটা দেওয়া হয়েছে। এই 1.5 মাসের মধ্যে উনি কিভাবে কাজটা তুলবেন? চাষিদের কথা যখন বলছি, কৃষকদের কথা যখন বলছি, এবার প্রশ্ন এই জল কিভাবে আমার এবং আপনার বাড়ির দরজায় পড়া নাড়ছে? এই প্রশ্নটাই তো জানতে ইচ্ছা করছে যে আপনি কেন ধৈর্য ধরে এখন দেখলেন, এতক্ষণ ধরে দেখলেন। তাহলে একটা ছবি দেখাই, তাহলেই বুঝবেন। ছবিটা দেখি। এই যে ছবিটা দেখছেন না, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মাইতা সহ আশপাশের এলাকার প্রায় 200 বিঘে জমির ছবি। ফসল দেখতে পাচ্ছেন,
জলের নিচে, কৃষকদের মাথায় হাত, আর দুদিন বাদে আমার আপনার মাথায় হাত পড়বে, কারণ ফসল নষ্ট মানেই বাজারে আগুন। কারণ এখন বাজারে যখনই যাচ্ছি বলছে দিদি বাজারে মাছ পাওয়া যাচ্ছে না, মাছের দাম তাই আগুন। দুদিন পর যদি একটু সবজি দিয়ে ভাত খাবেন মনে করেন, সেই সবজির দামও কিন্তু আগুন হতে চলেছে, কারণ সেই সমস্ত ফসল সহ জমি এখন জলের তলায় রয়েছে। তাহলে বাজারে গেলে অঙ্কটা সহজেই বুঝে যাবেন তো। এই যে ছবি সেটা কিন্তু একাধিক জেলার, আর এটার জন্য দায়ী কিন্তু আমি আপনি নন, প্রশাসনিক কর্তারা, যাদের অনেক আগে নদী ড্রেজিং করার কাজ ছিল, যাদের অনেক আগে বাঁধ মেরামতি করার কথা ছিল, যারা প্রত্যেক বছর জানেন এই জায়গাগুলো জল জমে, এই জল যাতে না জমে তার কোনো কাজই হয়নি এলাকায়। মার্কেটে একটা গাড়িও আর 10 দিন বাদে লোড হতে পারবেন, কিভাবে লোড হবে? এ তো বন্যায় তো সব তো ডুবে। খাবার সংকট, আগামী দিন খরার, মানুষ খেতে পাবেনি। দিনের দিন যে পজিশন আসছে এবারে আর খেতে পাওয়া যাবে না এইভাবে। দেখবেন সাধারণ মানুষের এত ক্ষোভ, এত চিন্তা সব কদিন পর উবে যাবে। ওই যে বৃষ্টি থামলে, জল নামলে আবার যে কে সেই হবে। আসলে জানেন তো, মানুষ খুব সহজে ভুলে যায়, স্মৃতিতেও তো ধুলো পড়ে, আর তাতেই সুবিধা হয় রাজনীতির কারবারিদের। যাদের কাজ করার কথা তারাও ভুলে যান, না করার দরকার নেই, মানুষ তো চুপ হয়ে গেছে। ঠিক যেমন ওই উত্তর দিনাজপুরে নাবালকের ক্ষেত্রে হচ্ছে, মানে কথাটা মনে আছে তো? আপনার মনে আছে তো? আমার কিন্তু মনে রয়েছে। বজবজের কাছে সন্তোষপুরে মোবাইল চুরির অভিযোগে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হলো। এই ভিজুয়ালটা আমরা দেখাচ্ছি, এই ভিজুয়াল ভাইরাল হলো। 20 দিন হয়ে গেছে, এখনো এই নাবালকের কোনো খোঁজ নেই, কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। তাহলে পুলিশ কি করছে? এই প্রশ্নটা তুলে কিন্তু তার পরিবারের সদস্যরা আজ কলকাতায় হাজির হয়েছে উত্তর দিনাজপুর থেকে। তার মা ও কাকা ছুটে এসেছেন, থামছে না মায়ের বুক ফাটা কান্না। তাদের প্রশ্নটা শুনুন। আসামি ধরবার কমসম 10-15 দিন হয়ে গেল, কিছু আমাকে খবর দিচ্ছে না। আসামি কি বলছে কি নাই ওই কথাটাই আমাকে বলছে না, আর ভালো মন্দ খবরও দিচ্ছে না, আর ছেলেটার কোনো খোঁজ পাওয়াও যাচ্ছে না। এবার গোটা রাজ্যের যুদ্ধ দেখালাম, এবার একটু বিশ্বের যুদ্ধের দিকে নজর রাখা যাক, যা দেশের যুদ্ধ এবং আমার আপনার জীবনে পড়তে চলেছে। 8ম দিনে আরো ভয়াবহ হচ্ছে সেই যুদ্ধ, এবং যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে যে ইরান বেছে বেছে ইসরায়েলের একেবারে সাধারণ মানুষের বাড়ি টার্গেট করেছে। সেই ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। টেক পার্কের জায়গাগুলো টার্গেট করা হচ্ছে, যেখানে মাইক্রোসফটের মতন অফিস রয়েছে। এমনকি ইসরায়েল এবার কি করছে, বেছে বেছে ইরানের পরমাণু ঘাঁটিগুলো টার্গেট করছে। বুঝতে পারছেন তো, 8 দিন হয়ে গেল। বিশ্বের অন্যান্য দেশগুলো কি করছে? ইরান তার মাঝে কিন্তু আজকে জার্মান, ফ্রান্স, ব্রিটেনের সঙ্গে বৈঠক করছে জেনেভায়। সেই বৈঠক থেকে কি আসে সেদিকে আবার ট্রাম্প নজর রেখেছে, তার পরবর্তী পদক্ষেপ করবে ট্রাম্প। অন্যদিকে চীন কি কোথাও ইরানকে সাহায্য করছে? কারণ বেশ কয়েকটি বোয়িং ইরানের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে, সিগন্যাল সেরকমই ট্র্যাক করেছে। চীন কি কোথাও অস্ত্র দিয়ে মদত করছে, কোনো কিছু সাহায্য করছে ইরানকে? এই প্রশ্নগুলো উঠছে। তবে গ্রাউন্ড জিরো থেকে, ইসরায়েল থেকে আমাদের সহকর্মী সেখান থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন একবার দেখুন। ये एक सिविलियन इलाका है, ये एक कमर्शियल इलाका है, ये वो इलाका है जहां पर कई तरह के दफ्तर हैं। यहाँ पर ये वो इलाका है जहां पर अलग अलग आपके की टेक्नोलॉजी वाली कंपनियों के दफ्तर है, उनकी बिल्डिंग है, उनके स्टाफ या दूसरे और लोगों के क्वार्टर है, जो यहाँ पर देख सकते हैं आप। चारों तरफ की यहाँ पर एक्टिविटी देखिए, और आप देखिए जब यहाँ पर मिसाइल गिरे और जब यहाँ सब कुछ दहल गया, उसके बाद देखिए यहाँ पर माइक्रोसॉफ्ट के ऑफिस है, यहाँ पर दूसरी और जो टेक कंपनियां हैं उनके ऑफिस है। यहाँ पर अगर आप देखें तो खास करके कंप्यूटर टेक्नोलॉजी से जुड़े हुए, साइबर सिक्योरिटी से जुड़े हुए बहुत सारे जो कंपनियां हैं जिनके पास एडवांस टेक्नोलॉजी है, उनके दफ्तर दिखाई दे रहे होंगे आपको। सबसे पहले आप देखिए सामने वाली इस बिल्डिंग को, ये जो माइक्रोसॉफ्ट की बिल्डिंग के ठीक पीछे में एक के बाद एक 8 ऐसी इमारतें हैं जो पूरी तरह से खंडहर बन चुकी है, ध्वस्त हो चुकी है। और उन तस्वीरों को इस वक्त आप देख रहे हैं, ये पहली बिल्डिंग है जिसको आप देखिए बेहद नजदीक से आकर हम आपको ये दिखा रहे हैं। पहली बिल्डिंग, इसको आप देखिए इसकी क्या हालत हो गई है, पूरा बर्बाद हो चुका है, खंडहर हो चुका है। ऐसा लग रहा है जैसा कि मैं इस वक्त गाजा के किसी इलाके में मौजूद हूँ। वहीं दूसरी बिल्डिंग को देख लीजिए, दूसरी बिल्डिंग की भी यही हालत है, तीसरी, चौथी, 5वीं की भी उधर वही हालत है। तो आज की तारीख में इजराइल की हालत ये है कि ये है इजराइल, जिसका झंडा आप देख रहे हैं, और चारों तरफ जो ये आप देख रहे हैं तबाही के निशान।
यानी कि इजराइल में इस तरह की तबाही हो रही है। अभी मैंने देखा कि यहाँ पर देखिए कि एक परिवार को मैंने इस बिल्डिंग में आते देखा, जो कि अपने बचे कुचे सामान को लेने के लिए यहाँ आया था। यहाँ चारों तरफ शीशा बिखरा पड़ा है, जिसको हम क्रॉस कर रहे हैं। ईरान का दावा है कि उन्होंने किसी मिलिट्री साइट को अटैक किया। अगर कोई मिलिट्री साइट होती तो वहाँ पर इस तरह के फूल के गुलदस्ते नहीं होते, या फिर शायद इजराइल दुनिया का पहला अकेला देश होगा जहाँ पर फूल के गुलदस्ते, जहाँ बालकनी में तमाम तरह के घरेलू सामान और उन सब के बीच में फिर मिलिट्री साइट होने की बात कही जाती है। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ।